হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা দেখি লিও আর লিসা রোমান্টিক সময় কাটাচ্ছে, আর সেটি ধীরে ধীরে তাদের মেক আউটে বদলে যায়। সকাল হতেই লিসা ঘুম থেকে উঠে নিজের পাশে একটা অচেনা ছেলেকে দেখতে পায়। এতে তো সে রীতিমতো অবাক হয়ে যায়। তখনই তার গত রাতের কথা মনে পড়ে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিসা একটি প্রাইভেট ডিনারে গিয়েছিল, যেখানে তার পরিচয় হয় মিস্টার ওয়াং এর সঙ্গে। চেয়ার্স করে যখন সে ওয়াইন খায়, তখনই সে একটু অস্বস্তি অনুভব করে, কারণ তার ওয়াইনে ড্রাগ মেশানো ছিল। মিস্টার ওয়াং এই সুযোগে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু লিসা সাহস করে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পালাতে পালাতে তার সাথে দেখা হয় লিওর। এরপর কিভাবে যেন তারা একই রুমে রাত কাটায়। লিও তার সম্মতি নিয়েই তার কাছে আসে, আর তারা নাইট স্পেন্ড করে। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে। লিসা খুবই রেগেছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডের বিশ্বাস ভেঙে দিয়েছে আর লিওর সাথে রাত কাটিয়েছে। সে তার বাসায় যাচ্ছিল, তখনই লিফটে দেখা হয় তার বয়ফ্রেন্ড রঙের সঙ্গে। কিন্তু কিছু একটা অদ্ভুত ছিল, রঙের সঙ্গে একটা অন্য মেয়ে ছিল, যাকে দেখে লিসা ভাবে এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি। রং তখন চালাকি করে তার দৃষ্টি ঘুরিয়ে দেয় আর বলে, গত রাতের মিটিং কেমন হয়েছে? লিসা কিছু না বলেই মিথ্যা হাসি দিয়ে উত্তর দেয়, কারণ গত রাতের মিটিং একেবারে ভয়ঙ্কর ছিল। আর সেই মিটিং এর আয়োজনও করেছিল রং। সে ক্লায়েন্টকে বলেছিল, চিন্তা কিসের, আমি তো আমার গার্লফ্রেন্ডকে পাঠাবো আপনাদের সাথে দেখা করতে। লিসা রঙের হয়ে মিটিংয়ে গিয়েছিল, আর সেই সুযোগেই তাকে ড্রাগ দিয়ে ফাঁসানো হয়। এরপর লিসা ও রং একসাথে কোথাও যাচ্ছিল, তখনই সামনে আসে লিও। লিও আর রং একে অপরকে চিনত। রং বলে, শুনুন, আমি এই বিজনেসে প্রফিট করে দেখাবই। লিও সরাসরি বলে, যখন করবে তখনই বলবে, এখন আমার সময় নষ্ট করো না। রং খেয়াল করে লিওর গলায় লাভ বাইট রয়েছে। সে ভাবতে থাকে গত রাতে সে কার সাথে ছিল। এরপর আমরা দেখি ডেইজি ওর তার মাকে। ডেইজি হলো লিসার স্টেপ সিস্টার, আর তার মা লিসার স্টেপ মাদার। তারা খুবই রেগেছিল আর বলছিল লিসা কখন বাড়ি ফিরবে। লিসা তখন বাড়ির দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে তাদের সব কথা রেকর্ড করে। ডেইজি শুধু লিসাকে গালি দিয়েই থেমে। সে আরো বলে, আজ লিসা এক বুড়ো লোকের সাথে রাত কাটিয়ে ফিরেছে। ডেইজি উশৃঙ্খল মেয়ের মতো ব্যবহার করে। এইসব রটিয়ে সে চায় রং আর লিসার সম্পর্কটা ভেঙে দিতে আর নিজে তার জায়গা দখল করতে। কিন্তু সব প্রমাণ লিসার ফোনে রেকর্ড হয়ে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার, স্টেপ মাদারও ডেইজির সাথেই মিলেছিল। তখনই রেগে গিয়ে লিসা দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে এবং ডেইজিকে থাপ্পড় মারে। দুই বোনের মধ্যে শুরু হয় বড়সড় ক্যাট ফাইট। আন্টি এসে থামাতে চায়, কিন্তু লিসা রাগে ফুঁসছে, সে যেন থামবেই না। তখনই আসে তার আঙ্কেল এবং সে সবাইকে থামায়। কিন্তু ডেইজি এমন কান্নার অভিনয় করে বলে, দেখুন, লিসা আমাকে এসে মেরেছে। লিসার আঙ্কেল জানতে চায়, তুমি কেন এমন করলে? লিসা বলে, আঙ্কেল, আমি কখনোই হঠাৎ রিয়াক্ট করি না। যখন কেউ আমার বিরুদ্ধে কিছু বলে তখনই আমি প্রতিক্রিয়া দেখাই। এরপর সে ফোনের রেকর্ডিং প্লে করতে চায়। তখন ডেইজি তাকে থামাতে গিয়ে একটা দামি জিনিস ভেঙে ফেলে। আঙ্কেল এতে অনেক রেগে যায় এবং ডেইজিকে বলে, এখনই বাড়ি ছেড়ে বের হয়ে যাও। এরপর আঙ্কেল লিসাকে বলে, তুমি আমার ভাইয়ের মেয়ে, তুমি কোথাও যাবে না। লিসা বলে, আঙ্কেল, আপনি অনেক ভালো, কিন্তু এই বাড়িটা আমার জায়গা নয়। সে সিদ্ধান্ত নেয় সেই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ সে জানে স্টেপ মাদার আর ডেইজি এই পরিবারের অনেক কাছের মানুষ, আর সে নিজে এখন সবার কাছে অপ্রিয় হয়ে গেছে। তাই সে আঙ্কেলকে গুড বাই জানিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে লিও তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গাড়িতে বসেছিল। সে বলে, গত রাতের যে মেয়েটা ছিল তার সন্ধান দাও। আসলে সে লিসার ব্যাপারে জানতে চায়। এদিকে প্রচন্ড বৃষ্টিতে লিসা রাস্তা দিয়ে হাঁটছে। তার মাথা ঘুরছে এবং শরীরও দুর্বল ছিল। ঠিক তখনই লিওর গাড়ি আসে। সে লিসাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। লিসা তখন অচেতন আর লিও তার যত্ন নিচ্ছে। হঠাৎ লিসা চোখ মেলে দেখে লিও তার পাশে।
সে তাকে থ্যাংক ইউ জানায়। লিও জিজ্ঞেস করে এই থ্যাংক ইউ কি গত রাতের জন্য নাকি এখনকার জন্য। লিসা বুঝতে পারে লিও সবকিছু মনে রেখেছে। সে বলে গত রাতের ঘটনাটা শুধু একটা মিস্টেক ছিল। আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই আমি ভুল করে এসব করেছিলাম। তাই আমি এ ব্যাপারে আর কথা বলতে চাই না। লিও তখন তার এজ জিজ্ঞাসা করে এবং সে বুঝতে পারে লিসা তার থেকে 6 বছরের ছোট। আর হয়তো এ কারণেই লিসা এত নার্ভাস। লিসা লিওকে বুঝতে পেরে বলে আমি এসব কিছু ভুল করে করেছি আর আমার বয়ফ্রেন্ড আছে। লিও বলে তোমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু ওইটা তো তোমার ফার্স্ট নাইট ছিল। ব্যাপারটা অদ্ভুত না? লিসা বলে সবাই তো এক না, আর এতে অবাক হওয়ার কিছু নেই। লিও বলে তাহলে এমন প্রিটেন্ড করো যেন আমাদের মাঝে কখনোই কিছু হয়নি, আর এখান থেকে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নিও। এরপর লিসা ব্রেকফাস্ট করছিল আর লিও স্মোক করছিল। লিসা তখন বারবার তাকে দেখছিল। লিও বলে তুমি যদি আমার কাছে আসতে চাও আমি তোমার সব রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। কিন্তু লিসা কোনো ইন্টারেস্ট শো করে না। সে বলে আমার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি নিজেই চলতে পারবো। এরপর লিসা যখন গাড়িতে উঠছিল তখন সেখানে রং চলে আসে, কিন্তু সে লিসাকে দেখতে পায় না। এটা দেখে রং অবাক হয়ে যায়। ওর মাথায় একটা কথাই ঘুরতে থাকে, লিওর বাড়িতে কোনো মেয়ে এসেছে, এটা তো খুবই অদ্ভুত। এখানে আমরা জানতে পারি লিও আর রং একই পরিবারের সদস্য, অর্থাৎ তারা রিলেটিভ। এরপর তারা একসাথে বসে কথা বলতে থাকে। সেখানে রং সরাসরি লিওকে বলে আমি চাই আমরা দুজন বিজনেস পার্টনার হই। কিন্তু লিও খুব ঠান্ডা মাথায় জবাব দেয়। সে বলে আগে গ্রাজুয়েটেড হও, তারপর দেখা যাবে। এই কথায় রং রেগে যায়, কারণ এটা দ্বিতীয়বার নয় যে লিও তাকে রিজেক্ট করলো। এরপর লিও রংকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? রং বলে হ্যাঁ আছে। লিও আবার জিজ্ঞেস করে তোমরা কি সিরিয়াস নাকি শুধুমাত্র এটা একটা ফ্লিং? উত্তরে রং বলে আমি তো গ্রাজুয়েটেড হওয়ার পর ওকেই বিয়ে করতে চাই। লিও তখন বলে ঠিক আছে, একদিন সময় পেলে তাকে এখানে নিয়ে এসো। এই কথায় রং খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে লিও তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানতে চায় লিসা কি ঠিকমতো বাড়িতে পৌঁছেছে। অ্যাসিস্ট্যান্ট বলে না স্যার, সে হঠাৎই একটা বাস স্টপে নেমে যায়। আমি তাকে ক্রেডিট কার্ড দিতে চেয়েছিলাম কিন্তু সে নেয়নি। তখন আমি আপনার বিজনেস কার্ডটা দিয়েছিলাম, কিন্তু সে সেটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। লিও এতে অবাক হয়, তবে সে বলে ছাড়ো, এসব নিয়ে ভাবার দরকার নেই। তবে একটা কাজ করো, রং যে বলেছে তার গার্লফ্রেন্ড আছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করো আর আমাকে রিপোর্ট দাও। অন্যদিকে লিসা পৌঁছে যায় তার বেস্ট ফ্রেন্ড মিনির কাছে। সেখানে গিয়ে সে মন খারাপ করে সব কথা বলে। মিনি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখন কি করবে? রংকে কি সবকিছু বলেছো? লিসা বলে না, এখনো বলিনি। আমি বাড়ি থেকে একদম চলে এসেছি। ডেইজি আমার কাজিন হয়, কিন্তু সে এমনভাবে আমার ইমেজ নষ্ট করেছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তাই আমি সেই বাড়িতে আর কখনো ফিরবো না। মিনি জিজ্ঞেস করে তাহলে তুমি কি আবার তোমার রুমে ফিরে যাবে? লিসা বলে হ্যাঁ, আমি আবার আমার পুরনো রুমমেটের সাথে থাকবো। তখন রুমমেট সাশার মেসেজ আসে। সে লিখেছিল সরি, আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে মুভ আউট করে ফেলেছি আর আমি ওই রুমে থাকছি না। লিসা এতে অবাক হয়, কারণ ওর তো জানাই ছিল না যে সাশার কোনো বয়ফ্রেন্ড আছে আর এত তাড়াতাড়ি সে মুভ ইনও করে ফেলেছে। মিনি সন্দেহ করে বলে আমার তো মনে হচ্ছে মেয়েটা মিথ্যা বলছে, সে তোমাকে রুমে রাখতে চায় না। লিসা বলে তাতে কিছু আসে যায় না, তার হয়তো নিজস্ব কোনো কারণ আছে। মিনি তখন বলে তুমি চাইলে কিছুদিন আমার সাথেই থাকতে পারো, ইউনিভার্সিটি কিছুটা দূরে হলেও প্রবলেম নেই। লিসা তখন তাকে থ্যাংক ইউ বলে, কিন্তু এখনো সে রংকে এ সম্পর্কে কিছুই জানায় না। এমন সময় রঙের ফোন আসে। সে বলে তুমি কি পরের সপ্তাহে ফ্রি আছো? আমি চাই তুমি আমার পরিবারের সাথে দেখা করো। লিসা এতে সরাসরি না বলে দেয়। সে বলে আমি এখন এরকম কিছু ফেস করার জন্য রেডি না। রং বলে এত বছর আমাদের ডেটিং হয়েছে, তোমাকে এখন আমার পরিবারের সাথে দেখা করতেই হবে। সে বলে তোমার শিডিউল ঠিক করে রেখো, তোমাকে দেখা করতে হবে। কল কেটে গেলে লিসা চিন্তায় পড়ে যায়। মিনি বলে তুমি কি এখন সব সত্যিটা তাকে বলে দিবে? লিসা বলে বলতেই হবে। রং আমাদের সম্পর্ক নিয়ে অনেক সিরিয়াস, ওর বিশ্বাস আমি ভাঙতে পারি না, তাই তাকে সবকিছু কনফার্ম করতেই হবে।
ঠিক তখনই আমরা দেখি রং সেই সাশার সাথে রয়েছে। মানে তার গার্লফ্রেন্ড লিসা হলেও সে এখন লিসার পুরনো ক্লাসমেট সাশার সাথে ফিজিক্যাল রিলেশনে রয়েছে। সাশা বলে, তুমি তো লিসাকে তোমার পরিবারে নিয়ে যেতে চাও, তাহলে তুমি কি ওর ব্যাপারে এতটাই সিরিয়াস? রং বলে, হ্যাঁ। সাশা হেসে বলে, কিন্তু তোমরা তো এখনো ফিজিক্যাল হওনি, তাহলে আমার সাথে কেন করছো এইসব? আর সেদিন লিসাকে লিফটে আমাকে দেখে ফেলেছিল। এ কথা শুনেই রং রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি যেটুকু কাজের জন্য এসেছো সেটুকুই করো, বেশি ভাবার দরকার নেই। এই বলেই সে চলে যায়। সাশা এবার বলে, ঠিক আছে, এখন সময় এসেছে আমি আমার অধিকার বুঝে নিব। এদিকে লিসা রেডি হয়ে আসে ডিনারের জন্য। রং তাকে দেখে একদম থমকে যায়। লিসা বলে, ডিনারের আগে একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। রং বলে, চলো ভেতরে গিয়ে কথা বলো, এখানে অনেক ঠান্ডা। ঠিক সেই সময় লিওর গাড়িও চলে আসে। সে রংকে চিনে ফেলে আর লিসাকে দেখে ভাবে, এই মেয়েটার ফিগার যেন অনেক চেনা চেনা লাগছে। এরপর লিওর অ্যাসিস্ট্যান্ট রিপোর্টটা নিয়ে আসে। রং তার গার্লফ্রেন্ডের পিছনে অনেক টাকা খরচ করে, কিন্তু সেই মেয়ে লিসা না, বরং সাশা। রিপোর্টে যখন লিসার ছবি আসে, লিও তো একেবারে স্তব্ধ হয়ে যায়। সে ভাবে, কি লিসার রঙের গার্লফ্রেন্ড? এদিকে লিসা কিছু বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই রং লিওকে তার সাথে ইন্ট্রোডিউস করে। সে বলে, ড্যাড, ও আমার গার্লফ্রেন্ড লিসা। ড্যাড এই শব্দটা শুনে লিসা হতবাক হয়ে যায়। সে ভাবে, লিওই তাহলে রঙের বাবা। লিও লিসাকে দেখে বলে, তোমার গার্লফ্রেন্ড কি অসুস্থ? তাকে দেখতে তো ভালো লাগছে না। লিসা বলে, না, আমি ঠিক আছি, শুধু একটু অস্বস্তি লাগছে, আমি এখনই যেতে চাই। রং বলে, এখনই এসেছো, আবার চলে যাবে? লিসা বলে, আমি সত্যি অসুস্থ বোধ করছি, পরে আবার দেখা হবে। লিও বলে, এই ঠান্ডায় অন্তত এক কাপ চা খেয়ে তো যাও। তখন তারা চা খেতে বসে। লিও রংকে বলে, তোমার গার্লফ্রেন্ড তো আমাকে অনেক ভয় পাচ্ছে। লিসা বলে, আপনি দেখতে ভয়ের মতোই, তাই ভয় পাচ্ছি। লিও এটা শুনে চমকে যায় আর ভাবে, সে আমাকে ভয় পাচ্ছে কেন? তো কোনো কথা বলার আগেই লিসা ওয়াশরুমে পালিয়ে যায়। এরপর রং লিওকে বলে, ড্যাড, আপনি লিসাকে ভয় দেখাচ্ছেন কেন? এমন মনে হচ্ছে যেন আপনি তাকে পছন্দ করেননি। লিও বলে, না, তেমন কিছু না। এরপর সে একটা ইম্পর্টেন্ট ফোন কল ধরতে চলে যায়। রেস্টুরেন্টের বাইরে এসে হঠাৎই রঙের সাথে দেখা হয় লিওর। রং একটু অবাক হয়ে যায়। সে লিওকে জিজ্ঞেস করে, আপনি এখানে একা এসেছেন? লিও ঠান্ডা গলায় বলে, তোমার চোখ কি আর কাউকে দেখতে পাচ্ছে? রং বলে, না, কিন্তু আমি তো রেস্টরুমে লিসার ফোনের আওয়াজ শুনলাম, তাই তাকে খুঁজতে এলাম। লিও তখন ঠান্ডা মাথায় বলে, রুমে আমি ছাড়া আর কেউ নেই, চাইলে আবার দেখে নিতে পারো। রং আবার লিসাকে কল করে দেয়, কিন্তু ফোন তো সাইলেন্ট ছিল, তাই কোনো সাড়া মেলে না। তখন লিও বলে, চলো, হয়তো সে আমাদের বেডরুমে অপেক্ষা করছে। রংও সেটা মেনে নেয় আর দুজনেই চলে যায়। ঠিক তখনই রেস্টরুম থেকে বের হয় লিসা। লিওকে দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, তুমি কোথায় ছিলে? লিসা বলে, সরি, ফোনটা অফ হয়ে গিয়েছিল আর আমি রুমটা খুঁজে পাচ্ছিলাম না। রং তখন চিন্তিতভাবে বলে, পরের বার কোথাও গেলে আমাকে বলে যেও, আমি তোমার জন্য টেনশন করছিলাম। লিসা বলে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। লিও বলে, রং, তুমি এখানেই থাকো, আমার অ্যাসিস্ট্যান্ট তাকে পৌঁছে দেবে। রংও একই কথা বলে, কিন্তু লিসা রাজি হয় না। সে বলে, না, আমি নিজেই ট্যাক্সি করে চলে যাব। তখন লিও ঠাট্টার ছলে বলে, তুমি রঙের সাথেও যেতে চাইছো না, আবার আমার অ্যাসিস্ট্যান্টের সাথেও না, তাহলে কি আমি তোমাকে দিয়ে আসবো নাকি? লিসা একটু অপ্রস্তুত হয়ে বলে, না না, আমি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথেই যাব। এরপর রং ভাবে, বোধহয় বাবা লিসাকে পছন্দ করেননি, সে তার প্রতি অসন্তুষ্ট। এরপর লিও রঙের কাছে জানতে চাই, তুমি লিসার ব্যাপারে কতটা সিরিয়াস? রং বলে, আমি ওকে সত্যিই ভালোবাসি, গ্র্যাজুয়েটেড হওয়ার পর ওকেই বিয়ে করতে চাই। লিও বলে, তোমার মনোভাব তো ভালো, শুনেছি তোমরা একসাথে কোথাও ট্রিপেও গিয়েছিলে। রং একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু সে পরেই মিথ্যে বলে। ঠিক তখনই লিও একটা ফাইল খুলে ফেলে টেবিলে। সেখানে রং আর সাশার অন্তরঙ্গ পিকচার ছিল। লিও কড়া গলায় বলে, এটাই কি সে মেয়ে যাকে তুমি বিয়ে করতে চাও? যাকে ভালোবাসো তার পিছনে তুমি এইসব করো? রং কাপা গলায় বলে, আমি সবকিছু বন্ধ করে দেব, প্লিজ বিশ্বাস করুন। কিন্তু লিও তাকে পাত্তা না দিয়ে চলে যায়।
রং ভাবে যদি লিসা সবকিছু জেনে যায় তাহলে আমার সব শেষ। সে তখন সাথে সাথে সাশাকে এসএমএস করে বলে, যদি একটা শব্দ তোমার মুখ দিয়ে বের হয় আমি তোমাকে শেষ করে দেব। এদিকে লিসা মন খারাপ করে বাড়িতে আসে। মিনি জিজ্ঞেস করে, ব্রেকআপ হয়ে গেল? লিসা বলে, না, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারলাম না, হঠাৎ লিও এসে পড়ল। ঠিক তখনই রঙের কল আসে। সে নিচে এসে দেখা করতে বলে। রং লিসাকে প্রপোজ করে বলে, গ্রাজুয়েশন না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব না, এখনই গিয়ে চলো ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি। কিন্তু লিসা পরিষ্কার করে বলে, না, আমি তোমার সাথে বিয়ে করতে পারি না। রং এটা শুনে অবাক হয়ে বলে, আমার বাবা কিছু বলেছেন তোমাকে? লিসা তখন সত্যি বলতে শুরু করে যে আমি তোমাকে চিট করে ফেলেছি। ওই দিন রাতে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই আমি অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। রং প্রথমে এটা শুনে রেগে যায়, কিন্তু সে ভাবে যেভাবেই হোক লিসাকে আমার বিয়ে করতে হবে। রং বলে, আমরা এতদিন ধরে রিলেশনে রয়েছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা কোনো বড় ব্যাপার না, আমি তোমাকে মাফ করে দিলাম। লিসা এতে অবাক হয়, কিন্তু সে খুশিও হয় যে রং তাকে ক্ষমা করে দিয়েছে। তখন সে রংকে জড়িয়ে ধরে। রং তখন মনে মনে ভাবে, আমিও তোমাকে চিট করেছি, তুমিও আমাকে চিট করেছ, এখন আমরা দুজনেই সেম সেম। এদিকে অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনের ভিডিও করে লিওর কাছে পাঠায়। লিও এটা দেখে হাসি আর ভাবে, লিসা তো সবই বলল, কিন্তু সে শুধু আমার কথাটাই বলল না। আর মনে হচ্ছে রং তাকে এত সহজে ছাড়বে না। এরপর রং লিসাকে প্রপোজ করার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু তখনই সে দেখতে পায় সাশা তার জন্য সুইসাইড করার চেষ্টা করেছে। তখন সে দ্রুত সাশার কাছে চলে যায়। তখন এসব কিছু লিও দেখছিল। এদিকে লিসা খুশি মনে রঙের সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে লিও পৌঁছে যায়। তাকে দেখে লিসার মুড অফ হয়ে যায়। সে বলে, আপনি এখানে কি করছেন? লিও বলে, আমি তো আজ এখানেই থাকবো, তুমি যার জন্য অপেক্ষা করছো সে তো আসবে না। লিসা বলে, রং কেন আসবে না? নিশ্চয় আপনিই তাকে কিছু করেছেন। সে তখন রংকে ফোন করে, কিন্তু তার নাম্বার সুইচ অফ ছিল। তখনই সাশা এসএমএস করে বলে, আমি অনেক অসুস্থ, প্লিজ আমার জন্য কিছু মেডিসিন নিয়ে এসো। এটা দেখে লিসা তাড়াতাড়ি সেখান থেকে যেতে থাকে। লিও বলে, রং কি তোমাকে টেক্সট করেছে? লিসা বলে, সেটা তোমার জানার দরকার নেই। এই বলে সে চলে যায়। তখন লিও তার পিছু করে। অ্যাসিস্ট্যান্ট বলে, যদি রং আজকে ধরা পড়ে যায়, আপনার কি মনে হয় না আপনাদের ফ্যামিলি রেপুটেশন খারাপ হবে? তাহলে সে কিভাবে এই কোম্পানির ডিরেক্টর হবে? লিও বলে, এমনিতেও তার মতো কেউ এই কোম্পানির ডিরেক্টর হওয়ার ডিজার্ভ করে না। অ্যাসিস্ট্যান্ট বলে, সে কি সত্যি আপনার বায়োলজিক্যাল সন? এতে লিও কোনো উত্তর দেয় না। অন্যদিকে লিসা ওষুধ নিয়ে শাশের বাড়িতে পৌঁছে যায়। সে দরজার পাসওয়ার্ড আগে থেকেই জানতো, এ কারণে সে ভেতরে চলে আসে। কিন্তু ভেতরে এসে সে যে দৃশ্যটা দেখে, এটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে একেবারেই ভেঙে পড়ে আর বলে, কবে থেকে তোমাদের মাঝে এসব চলছে? শাশা ঠান্ডা মাথায় বলে, হাফ ইয়ার তো হয়ে গেছে। এই সত্যিটা শুনে লিসা সত্যি ভেঙে পড়ে। সে বলে, তুমি জানো তো সেই রাতের ভুলের জন্য আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। কিন্তু তুমি তুমি তো 6 মাস ধরে আমার পিছনেই ছুরি চালাচ্ছ। লিসা বুঝতে পারে যে প্রতি রাতে রং সময় মতো বাড়ি ফিরত, সেটা আসলে তার জন্য নয়, শাসার জন্য। লিসা বলে, তুমি বলেছিলে তোমার টাইম লিমিটেড, আসলে তুমি সময় দিচ্ছিলে অন্য কাউকে, তখন আমি অন্ধ ছিলাম। শাসা তখন নিজেই বলে, লিসা দয়া করে রংকে ব্লেম করো না, সব দোষ আমার, আমিই খারাপ। লিসা তখন রেগে তাকে থাপ্পড় মারে আর বলে, ঠিকই বলেছ, তুমি একটা খারাপ মেয়ে, তুমি জানো আমি ওকে ভালোবাসি, তবুও তুমি এসব করলে। রং হাত জোর করে তার কাছে অনুরোধ করে, লিসা প্লিজ আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না। কিন্তু লিসা স্পষ্ট জানিয়ে দেয়, না, তোমার ভুল তো বারবার হয়েছে আর আমারটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, তফাৎ এখানে অনেক। ততক্ষণে লিও এসে পৌঁছে যায়। লিসা কান্নায় ভেঙে পড়লে লিও তাকে জড়িয়ে ধরে। লিসা বলে, তুমি কি আগে থেকেই সব জানতে? লিও স্বীকার করে যে হ্যাঁ, কিন্তু বললে তুমি বিশ্বাস করতে না, তাই তোমাকে নিজের চোখেই দেখিয়ে দিলাম। লিসা অবাক হয়ে বলে, তুমি নিজের ছেলেকে ভাসালে? ও কি সত্যি তোমার বায়োলজিক্যাল সন? লিও তখন চুপ করে থাকে। তবে লিও বলে, তুমি চাইলে রিভেঞ্জ নিতে পারো, আমার স্টেপ ওয়াইফ হতে পারো। কিন্তু লিসা স্পষ্ট জানায়, আমি কারোর সাথে রিভেঞ্জে জড়াতে চাই না।
লিও বলে, ভেবে দেখো, রং তো তোমাকে এত সহজে ছেড়ে দেবে না। ওর রক্তে প্রতিশোধ আর কন্ট্রোলের নেশা। তুমি শুধু আমার বাড়িতে থাকলেই নিরাপদ। এরপর তারা লিওর বাড়িতে ফিরে আসে। লিসা উদ্বিগ্ন হয়ে বলে, রং এখন সাশার বেবির বাবা হতে যাচ্ছে। ও আমাকে ছেড়ে দেবে। লিও তখন বলে, তুমি কি এখনো এত বোকা? জানো না অ্যাবর্শন কি জিনিস? চাইলে ওকে সরিয়ে দেওয়া যায়। লিসা এটা শুনে হতবাক হয়ে যায়। সে বলে, আমি নিজেকে কাউকে বিকিয়ে দিতে পারবো না, এমনকি প্রতিশোধ নিতেও চায় না। লিও হেসে বলে, তোমাকে কে বলেছে আমি কি তোমাকে জোর করছি? আর যেহেতু আমরা একসাথে রাত কাটিয়েছি, ব্যাপারটা তো এমনিতেও এগিয়ে গেছে। লিসা অবাক হয়ে বলে, তুমি এত সহজে এসব বলো কিভাবে? লিও বলে, কারণ আমি বড় এবং ম্যাচিউরড। আজকালকার ছেলেমেয়েরা এসব সিরিয়াসলি নেয় না, কিন্তু আমি নেই। এর মধ্যে রাত হয়ে যায়। লিসার শরীর খারাপ হয়ে পড়ে। তার অনেক জ্বর আসে। লিও তখন তার যত্ন নেয় এবং ডক্টর ডাকে। রাতে লিসার যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে লিও সারা রাত তার পাশেই আছে। লিও খাবার এনে দেয় আর তাকে বলে, তুমি একটু নিচে এসো, আমি কাজগুলো সামলাচ্ছি। তখনই লিসা মনে মনে ভাবে, সে কি সত্যি সারা রাত আমার পাশে ছিল? এদিকে লিওর স্টাফ এসে জানায়, স্যার, রং চলে এসেছে। দ্রুত লিও তখন লিসাকে কিচেনের ভেতরে লুকাতে বলে। রং আসে আর লিওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং সে সাহায্যও চায়। কিন্তু লিও সাফ জানিয়ে দেয়, তোমার মতো লোক আমাদের পরিবারে থাকার যোগ্য না। এরপর রং চলে গেলে লিসা আরেকবার লিওর সঙ্গে কথা বলে। লিসা হঠাৎ বলে, তুমি কি সত্যি রঙের বাবা? লিও হাসে আর বলে, তুমি তো আমার ওয়াইফ নও, তাহলে আমি তোমাকে কেন এসব বলবো? ঠিক তখনই লিসার কাছে একটা ফোন আসে। তার আঙ্কেল তাকে জরুরি কাজে ডাকে। লিসাও যেতে রাজি হয়। লিও তার হাতে নিজের বিজনেস কার্ড তুলে দিয়ে বলে, আমি যা বলেছি তা একবার ভেবে দেখো, হয়তো তোমার সিদ্ধান্ত বদলাবে। কিন্তু বাড়ি ফিরে লিসা দেখে রং ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। সে এবার তার আঙ্কেলকে ইউজ করছে, যাতে লিসা তাকে আবার ক্ষমা করে দেয়। পুরো ব্যাপারটা সামনে আসতেই লিসা সবকিছু বলে দেয়। রং কিভাবে তাকে ঠকিয়েছে, কিভাবে বারবার ভুল করেছে। রং কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি শুধরে যাব। তখন লিসা স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যেটা করেছো সেটা চয়েস, ভুল নয়। লিসা আবার বলে, তুমি ভেবো না তুমি আমার শেষ প্রেম। আমার পাশে অন্য কেউ আছে যে তোমার চেয়ে অনেক ভালো। সে সঙ্গে সঙ্গে ফোন করে লিওকে বলে, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি। তখনই লিও সেখানে চলে আসে। সবাই তো এতে অবাক, বিশেষ করে রং। সে ভেবেছিল লিসা হয়তো মিথ্যে অভিনয় করছে। কিন্তু লিসা বলে, তুমি যদি ভাবো তোমার মতো লোককে বিয়ে না করলে আমি একা পড়ে থাকবো, তাহলে সেটা ভুল ভাবছো। লিও এর পর রংকে চুপচাপ গাড়িতে পাঠিয়ে দেয়। লিসার আঙ্কেলও সবকিছু বুঝে যায়। আর লিসা তখন স্পষ্ট জানিয়ে দেয়, আমি ফিরে আসবো, তবে আমার বাবার সম্পত্তি বুঝে নিতে। এরপর লিসা আর লিও একসঙ্গে তার বন্ধু মিনির বাসায় যায়। তখন মিনি লিওকে দেখে বলে, এটা কে? লিও তখন লিসার হাজবেন্ড হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করে। মিনি তো প্রথমে তার কথা হেসেই উড়িয়ে দেয়, কিন্তু লিসা নিজেই পরিচয় দেয়, হ্যাঁ, উনি আমার হবু হাজবেন্ড। তখন মিনির চোখ তো কপালে ওঠে। সে তো ভেবেছিল লিও আর রং একে অপরের ভাই, কিন্তু লিসা জানিয়ে দেয় না, তারা বাবা ছেলে। এ কথা শুনে মিনি তো স্পিচলেস হয়ে যায়। সে বলে, কিন্তু তার বয়স তো বেশি মনে হচ্ছে না। তখন লিসা রেগে বলে, সে আমার থেকে 6 বছরের বড়। তো এরপর তারা যখন বাসায় যাচ্ছিল, লিও বলে, 6 বছর কি তোমার কাছে অনেক বেশি মনে হচ্ছে? সেলিব্রিটিরা তো 15 থেকে 20 বছরের ফারাকেও বিয়ে করে। তখনই রং ফোন করে জানায়, আমি এখন সাশার অ্যাবর্শন করাতে যাচ্ছি, তারপর আমরা পারফেক্ট ফ্যামিলি বানাবো। লিসা শান্ত গলায় বলে, তুমি ওর অ্যাবর্শন করাও বা খুন করো, আমার কিচ্ছু যায় আসে না, আমি মুভ অন করে ফেলেছি। ওদিকে সাশা তখন কান্নাকাটি করে বলছে, প্লিজ আমার বেবিকে রাখতে দাও। কিন্তু রং তার কোনো কথা শুনছিল না। সাশা বলে, তোমার ড্যাড তো বিয়ে করছে, এখন সম্পত্তি আরো ভাগ হবে, কিন্তু আমি তো প্রেগনেন্ট। রং তখন ভেবে হঠাৎ করেই বলে, ঠিক আছে, তোমার বেবি আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু মনে রেখো এটা শুধুমাত্র আমার স্বার্থের জন্য। এইদিকে লিও এবং লিসা তাদের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। লিও হেসে বলে, তুমি তো মনে হচ্ছে মেয়ে হলেই ভালো হতে, কারণ বিয়ে নিয়ে তোমার অনেক এক্সাইটমেন্ট। লিও বলে, আমি তো তোমার চেয়ে বড়, তাই বুঝি বেশি। আর তোমার বয়সী ছেলেমেয়েরা তো এসব সিরিয়াস ভাবেই নেয় না।
অবশেষে সেই সুন্দর মুহূর্ত এসে যায়। লিও আর লিসার ওয়েস্টার্ন স্টাইলে বিয়ে হয়। সবাই তখন অপেক্ষায়। জাস্ট বিয়ের কিসের মুহূর্তে রং চলে আসে, আর এটা দেখে তার মুখটা কালো হয়ে যায়। এটা তার জন্য খুবই খারাপ দৃশ্য ছিল, কারণ নিজের প্রাক্তন গার্লফ্রেন্ড এখন নিজের স্টেপ মম হয়ে গেছে। রং তো মুখ থুবড়ে পড়তে চলেছিল। এটা তো তার জন্য শুধু অপমানই না, ভবিষ্যতের জন্য একটা হুমকি। এদিকে সাশা চুপচাপ প্ল্যান বানাতে থাকে, যে এই সন্তানকে কাজে লাগিয়ে আমি এই পরিবারের জায়গা নিশ্চিত করব। চাইলেও কেউ আমাকে ছেড়ে দিতে পারবে না। আর যদি ছেড়েও দেয় তাহলে সব সম্পত্তি থাকবে আমার হাতে, আর একটা আলিশান জীবনও থাকবে। ওদিকে লিও আর লিসার উইডিং নাইট ছিল। ঘনিষ্ঠ মুহূর্তে লিসা হঠাৎ বাথরুমে চলে যায়। ফিরে এসে যতই লিও তাকে কাছে টানতে চায়, লিসা বারবার তাকে ঠেলে সরিয়ে দেয়। লিও হেসে বলে, কোনো প্রবলেম নেই, যখন স্বচ্ছন্দ বোধ করবে আমায় জানিও। তারা তখন একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলে। সে হাসির মাঝেই ছিল অজানা এক বিশ্বাস। পরদিন সকালে লিসা জানিয়ে দেয় সে প্রেগনেন্ট। লিওতে এতে খুশিতে আত্মহারা হয়। সে বলে, এটা তো দারুণ খবর, এটা তো আমাদেরই বেবি, তাহলে চিন্তা কিসের। এদিকে লিসা যায় তার মামার বাড়িতে, আর সেখানেই উপস্থিত ছিল ডেইজি আর তার মা। তারা তাকে খোঁচা মেরে বলতে থাকে যে বুড়ো লোকের সঙ্গে বিয়ে হয়েছে, সুগার ড্যাডি। লিসার মামা প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু যখন লিও এসে সব ক্লিয়ার করে বলে আমরা পরস্পরকে ভালোবাসি, বয়সটা বড় কথা নয়, তখন তার মামার মুখে হাসি ফোটে। সব সম্পত্তির প্রসঙ্গে ডেইজি আর তার মা খুশি হয়ে যায়, কিন্তু লিসা সাফ জানিয়ে দেয় আমার জীবনে যার অবদান ছিল সে শুধুমাত্র আমার মামা, তাই উইলের সবকিছু আমার মামার নামেই রেখে যাব। ডেইজি আর তার মা এটা শুনে চিৎকার করে ওঠে, আর লিসা রেগে গিয়ে তাদেরকে একটা থাপ্পড় মারে। লাঞ্চ টেবিলে গ্র্যান্ডপা একটা স্পেশাল ডিশ আনেন। সাশা ভেবেছিল সেটা তার জন্য, কিন্তু গ্র্যান্ডপা বলেন এটা তো লিসার জন্য, কারণ সে প্রেগনেন্ট। রং এতে অবাক হয়ে ভাবে এই মেয়েটা কিভাবে এত দূর এগিয়ে গেল। সাশা তখন ছল চাতুরির আশ্রয় নেয়। সে একদিন লিসার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে আনে। লিসা সন্দেহ করে স্যুপটা ওকে নিজেই খেতে বলে। সাশা না খেতে চাইলে লিসা জোর করে তাকে খাওয়ায়, আর অল্প সময়েই সাশার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সাশা নিজেই চিৎকার করে সব বলে দেয় যে আমি এই স্যুপে ড্রাগ মিশিয়েছিলাম, যাতে লিসার বেবি মিসক্যারেজ হয়ে যায়। কিন্তু পাশে উল্টে গেল। লিও এবং রং সবাই ছুটে আসে হসপিটালে। ডক্টর জানায় মা এবং বেবি দুজনেই সুরক্ষিত। রং তো খুবই লজ্জায় পড়ে যায়। লিও সাফ জানিয়ে দেয় সাশার মতো মেয়ের এই পরিবারে কোনো জায়গা নেই। রং গিয়েছিল সাশাকে শান্ত করতে, কিন্তু এক ঝটকায় সে তাকে থাপ্পড় মেরে দেয়, আর বলে তুমি একজন মা হয়ে অন্য মায়ের গর্ভ নষ্ট করতে চেয়েছিলে, লজ্জা হয় না তোমার? এরপর লিও আর লিসা একটা প্রাইভেট পার্টিতে যায়, যেখানে হঠাৎ দেখা হয় শিনের সঙ্গে। শিন ছিল লিওর পুরনো ইউনিভার্সিটির বন্ধু আর তার গোপন প্রেমিকা। সে এসে বলে তুমি জানো লিও কত সুন্দর করে কুকিং করতো আমার জন্য, এমনকি সে আমার জন্য টি শার্টও বানিয়েছিল। তারপর সে লিসাকে একা ডেকে বলে লিও তো তোমাকে ভালোবাসে বলে বিয়ে করেনি, তুমি আসলে রঙের মায়ের মতো দেখতে বলেই সে তোমাকে বিয়ে করেছে। লিসা কিছুই বুঝতে পারছিল না আসলে লিও তাকে কেন বিয়ে করলো। তবে শিন যতই মিথ্যা বানিয়ে বলুক, লিসা উত্তেজিত হয় না। লিসা বুঝে ফেলে এসব কিছুই নাটক। সে আর কিছু না শুনে সোজা চলে যায় লিওর কাছে। সেখানে সে মুখোমুখি হয় এক অজানা প্রশ্নের। সে বলে তুমি কি এখনো রঙের ব্যাপারে সত্যিটা আমাকে বলবে না? লিও এবার সত্যিটা বলে, আসলে রং আমার স্টেপসন, আমি ওর আসল বাবা না। অ্যাক্সিডেন্টের সময় ওর বাবা মা মারা যায়। তাদের শেষ ইচ্ছা ছিল আমি যেন ওকে নিজের ছেলের মতো বড় করি, আর সেভাবেই আমি ওকে মানুষ করেছি। এই কথা শুনে লিসা বুঝে যায় শিন আসলে ওকে ভুল বুঝিয়েই যাচ্ছিল। তখনই আসে সাশার ফোন। সে বলে প্লিজ একবার দেখা করো, আমি সরি বলবো। কিন্তু লিসা সাফ জানিয়ে দেয় তুমি কার মুখ নিয়ে আমার সামনে আসবে, সময় নষ্ট করো না। এইদিকে রং কিছুই জানতো না। সে অফিসে চিৎকার করে সবাইকে বলে এই প্রজেক্টে এত ভুল কেন। তখন একজন বলে সব তো আপনার আইডিয়াতেই করা হয়েছে। রং তখন একটু বিরক্ত হয়ে নিজের কেবিনে যায়। সেখানে সে ডিএনএ টেস্টের রিপোর্ট পায় যে লিও তার আসল বাবা নয়। এটা জানার পর ওর মধ্যে জন্ম নেয় প্রতিশোধের আগুন। সে ভাবে যেহেতু ও আমার আসল বাবা নয়, তাহলে এখন আমি যা ইচ্ছে তাই করব।
কিন্তু আমরা দেখি লিও তখনও রঙের ভালো চাই। সে তার প্ল্যানের ভুলগুলো নিজে ঠিক করে। সে ভাবছে একদিন ছেলেটা নিজেই বুঝবে, নিজেই শিখবে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। লিওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। লিসা এটা শুনে হসপিটালে ছুটে আসে। ঠিক তখনই রং সেখানে গিয়ে বলে, লিও মরুক তাতে কি, আমাদের রিলেশনশিপে ফোকাস করা উচিত। লিসা এটা শুনে রেগে যায় আর বলে, তুমি কি পাগল? তুমি দেখছো না সে মৃত্যুর সঙ্গে লড়ছে, আর তুমি এসব কথা বলছো? এরপর ডক্টর এসে বলে লিও বেঁচে আছে। সবাই তো এতে হাঁপ ছেড়ে বাঁচে। এমন সময় আসে এক সুন্দর কিন্তু কঠিন মুহূর্ত। লিওর জ্ঞান ফিরে আসে। সে বলে, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আর তুমি কি আমার পাশে ছিলে? লিসা কাঁদে আর প্রতিজ্ঞা করে, আমি কখনোই তোমাকে একা রাখবো না, সব সময় তোমার পাশে থাকবো। এরপর এক অসাধারণ মুহূর্ত আসে। লিও নিজে রঙের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাই আর বলে, আমি তোমাকে বাবার মতো ভালোবাসতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। রং তখন রাগে ফেটে পড়ে, নিজের সমস্ত ক্ষোভ বের করে দেয়। লিও শুধু বলে, তোমার স্টার্টআপে আমি ইনভেস্ট করব। তুমি এখন নিজেকে প্রতিষ্ঠিত করো, কিন্তু আজ থেকে ড্যাড নয়, তুমি চাইলে আমাকে ভাই বলতে পারো। একটা সম্পর্ক যা কখনো ছিল না, এখন সেটা নতুন করে গড়ে তোলো। কিন্তু লিও স্পষ্ট বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তবে সাহায্য করতে পারবো। এরপর 9 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লিসা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। পুরো ফ্যামিলি তখন আনন্দে মেতে ওঠে। গ্র্যান্ডপা মেয়েটার নাম ঠিক করে আর বলে, শিশুটি আমাদের ফ্যামিলির জন্য কল্যাণকর। সবাই মিলে একসাথে তোলা ফ্যামিলি ফটোতে বাঁধে এক চিরকালীন মুহূর্ত। আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।